আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ আদিলার বিয়ে। সকলেই তার বিয়ের কারণে আনন্দে মেতে উঠেছে। বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো করে সাজিয়েছে দেশের টপ বিজনেসম্যান আমজাদ খান। তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এমনিতে তাদের বাড়ি একটা রাজপ্রাসাদের চেয়ে কম না। 5 তলা বাসা, আর বাড়ির চতুর্দিকে লাল নীল বাতিগুলো আলো দিচ্ছে। কতই না অপূর্ব সেই দৃশ্য। অনেক মানুষ তা দেখতে এসেছে। এদিকে আদিলার বান্ধবীরা সুন্দর করে তাকে সাজিয়ে, আর অন্য পাশে বেলকনিতে দাঁড়িয়ে থেকে একটি ছেলে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর তার অতীত নিয়ে ভাবছে। ছেলেটি আর কেউ না, এই গল্পের নায়ক আরিয়ান আহমেদ শুভ। এই ছেলে এভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজে যাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি বলল। ছেলেটি দৌড়ে এসে লোকটির পা জড়িয়ে ধরে। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড়লোক মানুষ। আমাকে একটি কাজ দিবেন? আজ 2 দিন ধরে কিছু খাইনি। পা ছেড়ে ওঠো। অতঃপর ছেলেটি উঠে দাঁড়। আসো, তোমাকে আগে কিছু খাওয়াই, তারপরে দিব কাজ। চলো আমার সাথে। অতঃপর ছেলেটি লোকটির সাথে কথা চলতে থাকে। কিছুক্ষণ পর লোকটি তাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তোমার যা ইচ্ছা তা খাও। তারপর ছেলেটি তার পছন্দের খাবার খায়। এখন বলো, তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? তোমার বাবা মা কি করে? আমার বাসা কোথায় আমি জানি না। আমি এতদিন একটা এতিমখানায় থাকতাম। সেখানকার দাদু আমাকে বলেছে আমার বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন গ্রামের লোক ওইখানে রেখে গেছে। আমি এতদিন সেখানেই ছিলাম। আজ 2 দিন ধরে সেখান থেকে এসে পড়েছি। কেন আসছো? সেখানে আগে যে দাদু ছিল সে আমাকে অনেক আদর করত, কিন্তু দাদু মারা যাওয়ার পর আরেকটা আসছে। সে আমাকে অনেক কষ্ট দিত, মারত। তাই সেগুলো সহ্য করতে না পেরে পালিয়ে আসছি। আচ্ছা চলো তাহলে আমার সাথে আমার বাড়িতে, তোমাকে কাজ দেব। পরে লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায়। অতঃপর শুভকে দেখা মাত্রই আদিলা বলে ওঠে, বাবা, এই টুকাইকে কই থেকে নিয়ে আসলে? যাক, ভালোই করছো। আমার জুতার কালি করে দিতে পারবে, বাগানে পানি দিতে পারবে, মোট কথা কাজের লোক হয়ে থাকতে পারবে। লোকটি তথা আদিলার বাবা আমজাদ খান ধমক দিয়ে, তোমার সবেমাত্র 8 বছর বয়স, আর এই বয়সেই এত অহংকারী হয়ে গেছো। জানি না বড় হলে কি হবে। আর শোনো, আজ থেকে একে তোমার ভাই মনে করবে। থু, এই টুকাইকে আমি ভাই? এই বলে আদিলা সেখান থেকে চলে যায়। তুমি কিছু মনে করো না, মায়ের সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার ছেলের মতো হয়ে। তোমার কোনো কাজ নাই, তুমি লেখাপড়া করবে, অনেক বড় হবে। আচ্ছা আঙ্কেল। তুমি কি লেখাপড়া করছো? আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তাহলে কাল তোমাকে আদিলার স্কুলে ভর্তি করিয়ে দেবো, সেখানে লেখাপড়া করবে। আচ্ছা আঙ্কেল। এরপর থেকে শুভ আদিলাদের বাড়িতে থাকা শুরু করে। দিন যত যেতে থাকে তত আদিলা এবং তার মা নানা প্রকার অত্যাচার করতে থাকে। শুভ সেগুলো সব সহ্য করে তাদের মধ্যেই ঝড় হয়ে ওঠে। এর মাঝে যখন থেকে শুভ ভালোবাসা বুঝতে পারে, তখন থেকেই শুভ আদিলাকে ভালোবাসতে শুরু করে। আদিলা যতই তাকে কষ্ট দিত, সেগুলো ভালোবাসা হিসেবে নিত। আদিলা শুভর সাথে কেমন ব্যবহার করত সেটা পরে তুলে ধরা হবে। আজ তার বিয়ে, সেগুলো ভাবতেই তার চোখের কোণায় পানি চলে আসে যে আজ থেকে আদিলাকে আর সে দেখতে পাবে না। কাউকে সে বলতেও পারবে না যে আদিলাকে সে ভালোবাসে। কীভাবেই বা বলবে আদিলাকে যে সে তাকে ভালোবাসে? তার তো কিছুই নেই। সে একজন অসহায় গরিব। এসব ভাবছে আর চোখের পানি ফেলছে। তখনই পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেয়। শুভ তখন পেছনে তাকিয়ে চমকে ওঠে। শুভ ঘাড় ঘুরিয়ে আমজাদ খানকে দেখে চমকে ওঠে। এ কি শুভ, তোমার চোখে পানি? আর তুমি বেলকনিতে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? সকলে কত সুন্দর আনন্দ করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে থেকে কান্না করছো কেন? কি হয়েছে তোমার জানা থাকা সত্ত্বেও? আঙ্কেল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই চোখ দিয়ে পানি ঝরছে। তোমাকে 10-15 বছর ধরে দেখে আসছি, তুমি যে মিথ্যা কথা ঠিকভাবে বলতে পারো না। এত বছরে তোমাকে কোনোদিন দেখিনি তোমার আব্বু আম্মুর জন্য কান্না করতে। আজ তুমি বলছো তাদের কথা মনে পড়েছে। তুমি আজ কেন এমন করছো আমি জানি শুভ। তুমি যে আদিলার জন্য কান্না করছো, তুমি যে আদিলাকে ভালোবাসো,
ভাবছো যাকে ভালোবাসি সে চলে যাবে আজ অন্যের ঘরে বউ হয়ে? তুমি কি করে সেটি সহ্য করবে? তুমি না পারছো আমাকে বলতে, না পারছো আদিলাকে বলতে। তুমি আর সেগুলো ভেবে চোখের জল ফেলছো। আমি আগে থেকে জানতাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিয়ে সুখে সংসার করতে চাও। সেই জন্য তুমি আদিলার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করতে, তাকে বোঝানোর জন্য যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সে কিছুতেই তা বুঝতো না, আরও উল্টো তোমাকে কষ্ট দিত। তোমাকে আদিলা নানা রকমভাবে কষ্ট দিলেও সেটি তুমি ভালোবাসা হিসেবে নিতে, তার উপর কখনো রাগ করতে না। যেদিন থেকে আদিলার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তোমার প্রতি লক্ষ্য করছি তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো। তুমি বড্ড বোকা, তোমার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করি। তুমি যদি একটিবার মুখ ফুটে আমাকে বলতে আমি আদিলাকে ভালোবাসি, তাকে আমার হাতে তুলে দেন, বিশ্বাস করো আমি একটুও রাগ করতাম না। আমি আদিলাকে হাসি মুখে তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি কখনো আমাকে বা তাকে মুখ ফুটে বলতে পারোনি, তাই আমি আদিলার বিয়ে ঠিক করে ফেলেছি অন্য জায়গায়। তখন শুভ আদিলার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আঙ্কেল, তাকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। আমি তাকে ছাড়া বাঁচবো না। তাকে বড্ড বেশি ভালোবাসি আঙ্কেল। তাকে না পেলে আমি মরে যাব। তুমি একথা বলতে বেশি দেরি করে ফেলেছো। আমার এখন কিছু করার নাই, তাদেরকে কথা দিয়ে ফেলেছি। আর তুমি জানো আজ তাদের বিয়ে। আর শোনো, এই পাঞ্জাবিটা পরে নাও, আদিলার শ্বশুরবাড়ি তোমাকেই যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। এই বলে আমজাদ খান চলে যায়। আদিলার বাবার কথা শুনে শুভ পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে। যাকে ভালোবাসি, যাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করব বলে স্বপ্ন দেখতাম, আজ তার আত্মীয় হয়ে তার শ্বশুরবাড়ি যেতে হবে, তা কখনো হতেই পারে না। আমি তা কখনোই পারবো না। আমি পারবো না আদিলার শ্বশুরবাড়ি যেতে। যার জন্য আমার এই জীবন, সেই যদি আমার না হয়, তাহলে এই জীবন রেখে আমার কী লাভ? কি করব আমি বেঁচে থেকে? তাকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। আর কখনো বলবো না তাকে ভালোবাসি। শুভ এই বলে সেখান থেকে ঘরে চলে আসে। এদিকে সবাই আনন্দ করছে, আর ওইদিকে শুভ তার রুমে গিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে গলায় দেবে আত্মহত্যা করার জন্য। ঠিক সেই সময় তার কানে একটা আওয়াজ ভেসে আসে, এত তাড়াতাড়ি তুমি পরাজয় বরণ করে নিলে তোমার ভালোবাসার কাছে? হ্যাঁ, শুভ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শিখো, নয়তো চোরের মতো এভাবেই আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিতে হবে। এখনো অনেক সময় আছে। যার জন্য জীবন দিতে চাচ্ছ তাকে তুমি আপন করে নিতে পারো। কথাগুলো শুনে এদিক সেদিক তাকিয়ে কে বলছে তাকে খোঁজার জন্য চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখতে পায় না সে। হঠাৎ দরজার কাছে কিছু যেন একটা দেখতে পায়, তাই শুভ দরজা খুলে যাকে দেখে তাকে দেখে শুভর গলা শুকিয়ে যায়। শুভ দরজা খুলেই সামনে আদিলার বাবাকে দেখতে পায়। শুভ ভয়ে ভয়ে, আঙ্কেল, আপনি কখন আসলেন? তুমি ভয় পাচ্ছ কেন? আর এইমাত্র আসলাম, তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলছিলাম, তুমি যাওনি, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। যাক, বাঁচা গেল। আঙ্কেল মনে হয় দেখতে পারে নাই। তাহলে কথাগুলো কে বললো এসব? কি চিন্তা করছো? দেখো, যা চলে যাবে বা চলে গেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। নিচে আসো তাড়াতাড়ি, বর মনে হয় চলে আসবে। তুমি ভিতরে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। অতঃপর শুভ ভেতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আসে। তারপর তারা দুজন নিচে যায়। তখনই আদিলার বাবার মোবাইলে একটা ফোন আসে। বর নাকি আসবে না, আদিলাকে সে বিয়ে করবে না। এই কথা শুনে বিয়ে বাড়ির আনন্দ যেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আদিলার বাবা কি করবে কিছুই মাথায় আসছে না। কত বড় বড় বিজনেসম্যান তাদের পার্টনার আসছে তার মেয়ের বিয়েতে। এখন যদি তার মেয়ের বিয়ে না হয় তাহলে সে আর তাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কি করবে সে কোনো উপায় না পেয়ে পেরেশানির ভাব নিয়ে আদিলার কাছে যেতে যেতে ভাবতে থাকে যে শুভ তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু আদিলা কি রাজি হবে তাকে বিয়ে করতে? আদিলা তো তাকে দেখতেই পারে না। এখন যদি আদিলা ঘুরে বসে, কিছুই তার মাথায় আসছে না। অতঃপর আমজাদ তার মেয়ের রুমে যায়। মারে, তুই আজ পারিস আমার সম্মানটুকু রাখতে। যদি আজ তোর বিয়ে না হয় তাহলে আমি মাথা তুলে কারোর সামনে দাঁড়াতে পারবো না। নিশ্চুপ হয়ে বসে আছে, কি বলবে সেও ভাবতে পারে না। আমি চাচ্ছি মা, তোকে আজ এই মুহূর্তেই শুভর সাথে বিয়ে দেব। কি বলছো বাবা? যাকে দেখতেই পারি না তাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব? বাবা, আমি তাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ছেলে দেখে তারপর বলিও। শুভ তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে। কি বললে? ওই ছোট লোকটা আমাকে ভালোবাসে? মা, তোকে সে অনেক আগে থেকেই ভালোবাসে।
আচ্ছা বাবা, মামুন কেন আমাকে বিয়ে করবে না সেটা কি কিছু বলছে? না। নিশ্চয়ই এই ছোট লোকটা মামুনকে ভুলভাল কিছু বুঝিয়েছে, তার জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে না। যাক, ভালোই হয়েছে। কিন্তু মাঝে আব্বু কেন এই ছোট লোকটাকে টানছে? যদি তার সাথে আব্বু আমাকে বিয়ে দেয় তাহলে তাকে বুঝাবো তুই কোথায় হাত দিছিস, সেটি তুই হারে হারে টের পাবি। তোকে বোঝাবো এই আদিলা কি জিনিস। তুই আমাকে ভালোবাসার সাহসী বা কই পাস সেটি আমি দেখব। কি হলো মা? আদিলার বাবার কথা শুনে তার ধ্যান ভাঙে। বাবা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যে সত্য দিবা আমি রাজি আছি, তবুও তুমি আমার সম্মানটুকু রাখো। বলো তোমার কি সত্য? আমি তাকে বিয়ে করলে এখানে থাকবো না, তার সাথে বাসর এখানে করব না। আমি আমার ফ্ল্যাটে চলে যাব, সেখানে আমরা একসাথে দুজন থাকব। যদি তুমি এতে রাজি থাকো তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আদিলার মনের শয়তানি চিন্তা আমজাদ খান কিছুই বুঝতে পারে না। যদি সে বুঝতে পারতো তাহলে কখনোই সে তার শর্তে রাজি হতো না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি নিচে চলে গেলাম। তারপর সে নিচে এসে শুভকে নিয়ে একটা জায়গায় চলে আসে। শুভ, অনেক কষ্ট করে আদিলাকে রাজি করিয়েছি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এতগুলি নাটক করার কারণ হলো তোমার সাথে আদিলাকে বিয়ে দেওয়া। মানে আপনার কথা কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলেছি, কোনো বাবা চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যায়, ঠিক তেমনই আমিও চাইনি যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমি জানি আমার মেয়ে অনেক অহংকারী এবং রাগী, সে কারোর সাথে মিলিয়ে নিয়ে সংসার করতে পারবে না। এতে হতে পারে তার সংসার ভেঙে যাবে, তা আমি চাই না। আর তুমি এগুলো জানা থাকা সত্ত্বেও তাকে তুমি ভালোবেসেছো, তুমি পারবে তাকে মানিয়ে নিয়ে চলতে, তার করা অন্যায় তাকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসতে। তাই আমি মামুনকে দিয়ে এরকম একটা নাটক করি, তাকে দিয়ে বিয়ে ঠিক করা, বিয়ের দিন আসতে না করা, শুধু তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যাতে আদিলা আমার সম্মানের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করে। কালেও রাজি হতো না, তাই আমার এমন করতে হয়েছে। পারবে না শুভ আমার অহংকারী মেয়েটাকে আর 10টা 5টা সাধারণ মেয়ের মতো বানাতে? তুমি তার অপরাধগুলি ক্ষমা করে তার সাথে সুখে সংসার করতে? পারবো। অতঃপর আমজাদ খান তাদেরকে যথাসময়ে কাজী দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আদিলা তার শর্ত অনুযায়ী শুভকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর তখনই আদিলা শুভর কলার ধরে। শুভ রুমে ঢুকতে আদিবা কলার ধরে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিস খেয়ে বেঁচে আছিস, এখন আমার বিয়ে নামক ফাঁদে ফেলে সব কিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দিব, আর এই কয়দিনে তোর এমন অবস্থা আমি করব যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বুঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবনসঙ্গী বানাতে যাচ্ছিস। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল? বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসায় পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার, আমাকে ভালোবাসি সেটি বলার? আর কি বললি আমি অহংকার করি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে শুভকে মারতে শুরু করে। শুভকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিলা আবার বলতে শুরু করে, বল কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল কি বলছিস? না বললে তোকে আজ একেবারে মেরে ফেলবো। বিশ্বাস করেন, আমি মামুনকে কিছু বলি নাই। সে কি জন্য মানা করছে আমি জানি না। চুপ, ছোট লোকের বাচ্চা। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন ঘুরিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে 2-1টা চট থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম তাহলে হয়তো কখনো এমন সাহস তোর হতো না। আর শোন, তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাজিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাসে আমাদের খোঁজ খবর না নেয়। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এর শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আজ এইটুকুই, আগামীকাল আরো ধরবো। এই বলে আদিলা গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। শুভর আদিলার ব্যবহার দেখে যেন তার বাক শক্তি হারিয়ে ফেলছে।
কোনো কথাই সে বলতে পারছে না। আদিলার কথা শুনে কষ্ট করে উঠতে যাবে, কিন্তু সে সারা শরীর ব্যথার কারণে উঠতে পারছে না। তবু কষ্ট করে উঠে সোফার দিকে যেতে থাকে। তখনই আদিলা, এই ছোট লোক, কই যাস? সোফাতে তোর মতো খ্যাতের বসার যোগ্যতা হয়নি। তুই ওখানে বসলে ওইটা ময়লা হয়ে যাবে। যা বারান্দায় যা। তারপর শুভ ঘর থেকে বের হতে যাবে। তখন, এই ছোট লোক শোন, সকালে ঘুম থেকে উঠে যদি আমার কফি না পাই তাহলে বুঝবি কিন্তু। আর এগুলো শাস্তি যে তোকে দিতেছি, সেগুলো যদি কোনো ক্রমে আব্বু জানতে পারে তাহলে ওকে বালিশের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। শুভ কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে বেলকনিতে আস্তে আস্তে এক জায়গায় শুয়ে পড়ে, কিন্তু সারা শরীর ব্যথার কারণে ঘুম আসে না। এদিক সেদিক করতে করতে রাতের শেষ সময়ে ঘুমিয়ে যায়। এদিকে সকালে আদিলা ঘুম থেকে উঠে তার কফি না পেয়ে সে প্রচণ্ড রেগে যায়। তারপর বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দেখতে পায় শুভ ঘুমিয়ে আছে। কুত্তার বাচ্চা, আমার কফি না দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর এমন অবস্থা আজ আমি করব। এই বলে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফুটন্ত পানি নিয়ে এসে শুভর শরীরের উপর ফেলে দেয়। এতে শুভ একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। এবার দেখলি তো আমার শাস্তি? যা উঠ, কফি নিয়ে আয়। কিন্তু শুভ আর উঠে না, বারবার গালি দিয়ে ডাকতে থাকে। তবু শুভর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আদিলা ভয় পেয়ে যায়। বেশি করে ফেললাম না তো আবার? ছোট লোকের বাচ্চার কি হলো, কথা বলছে না কেন? তারপর আদিলা তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। ডাক্তার এসে শুভর অবস্থা দেখেই, এ কি, এর অবস্থা এরকম কি করে হলো? সমস্ত শরীর তো ঠোসা পড়ে গেছে। পরে আর কিছু না বলে ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তার তার শরীরে ঔষধ লাগিয়ে দিয়ে আদিলাকে আবার জিজ্ঞেস করে, এর এমন অবস্থা কি করে হলো? আমি তাকে গরম পানি নিয়ে আসতে বলছিলাম, আর সে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যায়, আর তাতে সমস্ত পানি তার শরীরে পড়ে এমন হয়ে যায়। আদিলা, আমি কিন্তু ডাক্তার, তাই বলতে পারি কোনটা অনিচ্ছা সত্ত্বে পরে এমন হয় আর কোনটা টর্চার করার কারণে এমন হয়। যদি তার পা পিছলে পড়ার কারণে তার শরীরে গরম পানি পড়ে এমন হয়, তাহলে তার শরীরে এত মায়ের দাগ কোথা থেকে আসলো? আদিলা, তুমি যে জিতের বসে অনেক বড় একটা ভুল করতেছো। আমি জানি তুমি তাকে ছোট থেকেই দেখতে পারো না। সে গরিব, তোমার বাবা তাকে রাস্তা থেকে তুলে আনছে বলে। এখন তো সে তোমার স্বামী, তাই এমন করা তোমার একদমই ঠিক হয়নি। যদি তার উপর কোনো জিদ থেকে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করো, এতেই তোমার জন্য মঙ্গল। আদিলা, ছেলেটা অনেক ভালো, তোমাকে সে অনেক সুখে রাখবে। যদি তুমি এরকম তাকে আরও টর্চার করো তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সে দুনিয়া ত্যাগ করবে। আদিলা, একটা কথা মনে রাখবে, সে গরিব হলে মানুষ মারলে ব্যথা তোমারে লাগে, তারে লাগে। জিতের বসে এমন কিছু করো না যে সারা জীবন আফসোস করতে হয়, সারা জীবন তার জন্য কাঁদতে হয়। আঙ্কেল, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। আপনাকে যেটার জন্য নিয়ে আসছি সেটা করে চলে যান। আর খবরদার, এগুলো যেন আব্বু না জানতে পারে, তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হবে। তা করতে পারো, কারণ তোমাদের টাকা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকায় সব কিছু করতে পারে না। তুমি এখন বুঝতে পারছো না। একদিন আমার কথা মনে পড়বে, সেদিন হয়তো তোমার কাছে কাদা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। তুমি সেদিন হাজার চেষ্টা করলেও ফেরাতে পারবে না। এখনও সময় আছে। আদিলা, তাকে মেনে নিয়ে সুখে সংসার করো। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। এই ছোট লোকের জন্য আমি আফসোস করব, তা হয়তো এই জীবনে না। আর কি বললেন? তাকে মেনে নিয়ে সুখে সংসার করব? তাকে আমি দেখতেই পারি না, তার সাথে আবার সংসার? তাকে তো আমি স্বামী হিসেবে মানিই না। তাকে জাস্ট আমার পা চাটা গোলাম ভাবি। তাকে মারবো, আদর করব, সেটা আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা করতে পারো। মনে রেখো, একদিন এই ডাক্তারের কথা তোমার মনে পড়বে, যা আমি আজ বললাম। আজ আমার কথা যেমন তুমি হেসে উড়িয়ে দিলে, সেদিন আমি তোমার মতো তোমার অবস্থা দেখে সেদিন হেসে উড়িয়ে দেব। আচ্ছা, আমি চললাম। যে ওষুধগুলো লিখে দিছি সেগুলো নিয়মিত তাকে খাও। আর যদি বেশি ভেজাল মনে করো তাহলে বাজার থেকে বিষ কিনে এনে খাওয়াও, তাহলে হয়তো চিরজীবনের জন্য ভেজাল মুক্ত হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। তারপর আদিলা ওই ঔষধগুলো আনার জন্য যায়, যেগুলো ডাক্তার লিখে দিয়েছে। তার চিন্তা হলো তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দিতে। অসুস্থকে তার কষ্ট দিতে মন চায় না। অতঃপর আদিলা ঔষধগুলো নিয়ে আসে। শুভর এমন সেবা যত্ন করতে থাকে যেন সে সব কিছু ভুলে তাকে মেনে নিয়েছে। তার এরকম করার দুইটি কারণ: এক, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দেওয়া, আর দুই, সে শুভকে এটাই দেখাতে চেয়েছে যে সে অহংকারী হলেও তার ভেতরের মন নামক একটা জিনিস আছে।
যেখানে আছে কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা শুভর জন্য নয়। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ মোটামুটি সুস্থ হয়ে যায়। হঠাৎ একদিন আদিলার মোবাইল আসে।